আজকের প্রথম খবরটা হলো ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল নিলামবাজার। ওয়াকফ আইন বাতিলের দাবিতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার নিলামবাজার সার্কেল কার্যালয় উত্তাল করে তুললেন মুসলিম জনগণ। সোমবার একাধিক মুসলিম সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিল ৬ নম্বর জাতীয় সড়কের দিকে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে মুহূর্তে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর নিলামবাজার সার্কেল অফিস চত্বরে প্রতিবাদকারীরা জমায়েত হন। হাতে হাতে প্লেকার্ড, ওয়াকফ আইন মানি না, মানব না ধ্বনিতে মুখরিত হয়ে উঠে এলাকা। এদের অভিযোগ, সংশোধিত ওয়াকফ আইন সংখ্যালঘুদের জমি ও সম্পত্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করছে, যা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। অবিলম্বে এই আইন প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানিয়ে দেন সংগঠনগুলোর কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা পাতারকান্দি ও নিলামবাজারে ১৬৩ ধারা জারি। পাতারকান্দি ও নিলামবাজারে ২ থানায় ১৬৩ ধারা জারি করল প্রশাসন। পাতারকান্দি নিলামবাজারে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হলো। ওয়াকফ আইনের বিরুদ্ধে চলমান প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কায় শ্রীভূমি করিমগঞ্জ জেলার প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। সোমবার শ্রীভূমি করিমগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর ১৬৩ ধারার আওতায় এক জরুরি আদেশ জারি করেছেন। এই আদেশ অনুসারে পাতারকান্দি ও নিলামবাজার থানার অন্তর্গত এলাকায় তাৎক্ষণিকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। পুলিশ সুপারের জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওয়াকফ আইনকে কেন্দ্র করে চলা প্রতিবাদের ফলে ওই ২ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জনসুরক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া বিনা অনুমতিতে কোনো ধরনের মিছিল, র্যালি, ধর্মঘট, ধর্ণা বা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা যাবে না। নিষেধাজ্ঞায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা সন্দেহজনক বস্তু বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি বা বেআইনি যানবাহন জড়ো করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে অনুমতি আবশ্যক। তবে এই নির্দেশ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মী, জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের কার্যক্রমে ছাড় দেওয়া হয়েছে। প্রশাসনের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের অধীনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো গৃহবধূকে মারপিট করে রাস্তায় ফেলে দুর্ঘটনার রূপ, অভিযোগে উত্তপ্ত। স্বামী ও শাশুড়ি মিলে গৃহবধূকে হত্যা করেছেন, এমন অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিবসাগরের রণগড় চারিয়ালির দুলিয়াপাড়ে। রবিবার রাতে এমন পরিস্থিতির সৃষ্টি হলে সামাল দিতে পৌঁছে পুলিশ। মৌসুমী সুলতানা নামে ওই গৃহবধূকে তার স্বামী সাহিল হাজারিকা এবং সাহিলের মা হত্যা করে দুর্ঘটনার রূপ দেওয়ার অভিযোগ উঠে। মৌসুমী সুলতানার বড় বোন সহ পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। মৌসুমী পরিবারের অভিযোগ অনুযায়ী ২ এপ্রিল সাহিল হাজারিকা ও তার মা মিলে স্ত্রী মৌসুমী সুলতানাকে মারধর করে গুরুতর আহত করে, তারপর তাকে রাস্তায় ফেলে দেয় এবং দুর্ঘটনা ঘটায়। আহত মৌসুমীকে ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রবিবার তার মৃত্যু হয়। মৌসুমী নিহত হওয়ার পর রাঙ্গার চারিয়ালি ও দুলিয়া এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। উল্লেখ্য, মৌসুমী ২০২৩ সালে হাতিকুশের সাহিল হাজারিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। আজকের পরবর্তী খবরটি হলো বিহুর উপহার পাওয়া চোর গ্রেফতার। বিহুর উপহার পাওয়া এক চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রাম প্রধান বিষ্ণু কুমার দাসের অভিযোগের ভিত্তিতে পানিগাঁও পুলিশ চোর দাসকে গ্রেফতার করে। উল্লেখ্য, শুক্রবার রাতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বহাগ বিহু উপহার পাওয়া চোর গ্রাম প্রধানের বাড়িতে হানা দেয়। গ্রাম প্রধানকে শারীরিক নির্যাতন করেছিল। লক্ষ্মীমপুর বাসগাঁওয়ের সিদা দাস নামে চোরটি মুখ্যমন্ত্রীর বিহু উপহার পেয়েছিল। গ্রাম প্রধান বিষ্ণু কুমার দাস মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারটি সিদা দাসের হাতে তুলে দেন। উপহার দেওয়ার পর ছবিটি ভাইরাল হয়ে যায়। গ্রাম প্রধান বিষ্ণু কুমার দাসকে হত্যার হুমকি দেওয়া সিদা
সিদ্ধা দাস শুক্রবার রাতে গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে আসবাবপত্র লণ্ডভণ্ড করে। গ্রাম প্রধানের অভিযোগের ভিত্তিতে পানিগাঁও পুলিশ রবিবার সিদ্ধা চুরকে গ্রেফতার করেছে। এর আগে সিদ্ধার বিরুদ্ধে পানিগাঁও স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ফকিরবাজারে উত্তাল প্রতিবাদ। শ্রীভূমি করিমগঞ্জ জেলার ফকিরবাজারে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রায় 2000 মানুষের উপস্থিতিতে জাতীয় সড়ক অবরোধ করল অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন। রবিবার আমসুর নেতৃত্বে এই প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রবীণ নাগরিক সবাই একযোগে অংশগ্রহণ করেন। তাদের দাবি ধর্মীয় ও সংখ্যালঘু সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনবিরোধী ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে। আমসুর প্রতিনিধিরা বলেন, আমরা এই আইন মেনে নিতে পারি না। এটা আমাদের ধর্মীয় সামাজিক অধিকার হরণের চক্রান্ত। যতক্ষণ না সরকার এই বিল প্রত্যাহার করে আমাদের আন্দোলন চলবে। এই জমি আমাদের পূর্বপুরুষদের আমানত, এটা কোনো সরকার বা প্রশাসন কেড়ে নিতে পারে না। এদিনের আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, তবে প্রতিবাদকারীদের দৃঢ় অবস্থান প্রশাসনকে চাপে ফেলে। রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও আন্দোলনকারীদের মধ্যে ছিল শৃঙ্খলা ও ঐক্য। আজকের পরবর্তী খবরটি হলো বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি 50 টাকা। দাম বাড়ল রান্নার গ্যাসের, সিলিন্ডার প্রতি 50 টাকা করে দাম বৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এখন একটি সিলিন্ডার কিনতে 500 টাকা দিতে হয়। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, PMUY উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য প্রতি সিলিন্ডারের দাম 500 টাকা থেকে বেড়ে হলো 550 টাকা। অন্যান্য গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 803 টাকা থেকে বেড়ে হচ্ছে 853 টাকা। তিনি আরও জানান যে এই বৃদ্ধি সাধারণত প্রতি 2 থেকে 3 সপ্তাহে পর্যায়ক্রমিক পর্যালোচনা সাপেক্ষে। আজকের পরবর্তী খবরটি হলো বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণ রোধ, জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করা, বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিলের দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে 1 থেকে 7 এপ্রিল সর্বভারতীয় প্রতিবাদ সপ্তাহ চলছে। এর অঙ্গ হিসেবে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছার জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সোমবার বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ। তিনি বলেন, দেশের অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে অন্যতম বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের প্রচেষ্টাকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। যদিও এই প্রতিস্থাপন গোটা দেশের সবকটি রাজ্যে একই সঙ্গে একই নিয়মে করার জন্য কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন জারি করেছিল, কিন্তু স্মার্ট মিটারের জটিলতা ও উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক সংগঠনের আপত্তির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রাজ্যের সরকার প্রতিস্থাপনের কাজ হয় বন্ধ করে দিয়েছে, নতুবা সরকারি কার্যালয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেই প্রতিস্থাপন করেছে। কিন্তু আসামের প্রতিটি প্রান্তের বিদ্যুৎ গ্রাহকদের তীব্র প্রতিবাদকে অগ্রাহ্য করে রাজ্য সরকার সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের গড়ে তা দ্রুত গতিতে প্রতিস্থাপন করছে। বেসরকারি নিম্নমানের কিছু স্মার্ট মিটার কোম্পানির সাথে চুক্তি করে এই প্রতিস্থাপনের কাজ চলছে। আজকের পরবর্তী খবরটি হলো সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, মেহেরপুরে আহত একাধিক। বাড়ির সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কজন। ঘটনাটি ঘটেছে মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকায়। দেওয়াল নির্মাণ করা নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়া তাদের শিলচর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার দাসপাড়া এলাকার বাসিন্দা সুবা দাস সংবাদ মাধ্যমকে জানান, বাড়ির সীমানার দেওয়াল নির্মাণের কাজ 3 থেকে 4 দিন ধরে চলছে। এই পরিস্থিতিতে রবিবার 10 থেকে 15 জনের একটি দল হঠাৎ সুবা দাসের পরিবারের উপর আক্রমণ চালায়। লাঠিসহ দলটি ধারালো অস্ত্রের আঘাতে সুবা দাসের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে বাবা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ। সুবা দাস বলেন, প্রীতম দাস, বিজু দাস, জীবন দাস সহ কয়েকজন তার স্বামী ও মেয়ের উপর আক্রমণ চালিয়েছে। স্বামী ও মেয়ে দুজনই গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর সংকটজনক অবস্থায় দুজনকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রীতমদের কোনো মন্তব্য জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো খুনের দায়ে জেল খেটেছিলেন
স্বামী প্রেমিকের সঙ্গে হোটেলে মৃতা স্ত্রীকে। বছর 6 আগে স্ত্রীকে খুন করার অভিযোগে বেশ কিছুদিন জেল খাটতে হয়েছিল সুরেশকে। জেল থেকে ছাড়া পেলেও খুনি তকমা রয়ে গিয়েছিল। সম্প্রতি সেই মৃত স্ত্রী মালিজকে প্রেমিকের সঙ্গে হোটেলে ঢুকতে দেখেন সুরেশের বন্ধুরা। মোবাইলে তার ছবি তুলে সুরেশকে পাঠান তারা। সুরেশও অবাক। কর্ণাটকের কুডাগু জেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ প্রশাসনেও। 2019-এ হঠাৎ করে নিখোঁজ হয়ে যান বাঁশবানাহল্লি গ্রামের বাসিন্দা মালিজ। বিস্তর খোঁজাখুঁজি করেও স্থির হদিস পাননি সুরেশ। শেষে স্থির খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হন। দিন কয়েক বাদে সুরেশের বাড়ির কাছে মাটি খুঁড়ে এক মহিলার কঙ্কাল উদ্ধার হয়। তদন্তকারীদের ধারণা হয় কঙ্কালটি মালিজের। গ্রেফতার হন সুরেশ। জেলেও যেতে হয়। পরে অবশ্য কঙ্কালের ডিএনএর সঙ্গে মালিজের পরিবারের ডিএনএ না মেলায় সুরেশ ছাড়া পান। জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান। এরপরেই ঘটে সেই আশ্চর্য ঘটনা। এপ্রিলের শুরুতে শহরের এক হোটেলে মালিজকে একজন তরুণের সঙ্গে দেখেন সুরেশের বন্ধুরা। স্থির ছবি দেখে সুরেশ তো অবাক। সেই ছবি থানায় জমা দিয়েছেন তিনি। নিখোঁজ মালিজের খোঁজ শুরু করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো কিশোরীর অঙ্গে নতুন জীবন পেলেন 3 রোগী। মৃতাকে গার্ড অফ অনার CMRI এর। কিশোরীর অঙ্গে নতুন জীবন পেলেন 3 রোগী। শুক্রবার চিকিৎসকেরা ব্রেইন ডেথ ঘোষণা করেন কিশোরীকে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকায় কিশোরীর অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। শনিবার কিশোরীর সেই অঙ্গ 3 রোগীর শরীরে প্রতিস্থাপন হয়েছে। কলকাতায় ফের মরণোত্তর অঙ্গদান। ব্রেন টিউমারে আক্রান্ত ছিল খরদহের বাসিন্দা 15 বছর বয়সী এক কিশোরী। দীর্ঘদিন ধরেই তার ভেন্ট্রিকুলার ব্রেন টিউমার ছিল। এর জন্য তার চিকিৎসাও চলছিল। গত 28 মার্চ কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকেরা তাকে ভর্তি করেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। পরবর্তীতে মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় CMRI হাসপাতালে। সেখানে কিশোরীর মৃত্যু হয়। শুক্রবার চিকিৎসকেরা তার ব্রেইন ডেথের কথা ঘোষণা করেন। এরপর চিকিৎসকেরা কিশোরীর পরিবারকে মরণোত্তর অঙ্গদানের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সম্মতি দেয় পরিবারের লোকেরা। এরপর শুরু হয় অঙ্গদানের প্রক্রিয়া। উল্লেখ্য, এবছর এটিই বাংলায় 3য় মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দান। CMRI হাসপাতাল তরুণীকে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয়েছে। হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, কিশোরীকে আশার আলো এবং মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে মরক্কোর রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারীরা। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। প্রায় 18 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভে অংশ নেওয়া লোকজন। খবর আল জাজিরার। বিগত কয়েক মাসের মধ্যে এটাই ছিল মরক্কোর সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। স্থানীয় সময় রবিবার দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকার রাস্তায় জড়ো জনবিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীদের ইসরায়েলি পতাকা প্রদলিত করতে দেখা গেছে। এছাড়া ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানারও বহন করেছিলেন তারা। সে সময় তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।